যে আদালত হাসিনাকে ফাঁসির সাজা শোনালো সেই আদালতের কি কোনো বৈধতা রয়েছে? For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. আর হাসিনা বারবার বলছেন ইউনূসের ষড়যন্ত্রের শিকার তিনি। এই ট্রাইব্যুনালের সঙ্গে একেবারে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে জামাত, যারা আবার হাসিনার চরম শত্রু। আর অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়ে দিয়েছে বাজেয়াপ্ত করা হবে হাসিনার সমস্ত সম্পত্তি। ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির সাজা দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন কারচুপির আদালত এই রায় দিয়েছে। জনমত না থাকা এক সরকারের নেতৃত্বে এই ট্রাইব্যুনাল কাজ করেছে, তাই এই ট্রাইব্যুনালের কোনো এখতিয়ারই নেই। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুনি মানসিকতারই প্রমাণ এই ফাঁসির সাজা। আত্মপক্ষ সমর্থন ছাড়াই বিচার হয় শেখ হাসিনার। সাজা ঘোষণা হয়েছে তার, কিন্তু এই সাজা ঘোষণার পরেও একাধিক প্রশ্ন থেকে যায়। কি সেই প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে আপিলের সুযোগ পাবেন কি হাসিনা? দ্বিতীয় প্রশ্ন হলো হাসিনা কি বিশেষ কোনো সুবিধা পাবেন? একটু আপনাদের জানিয়ে রাখি, হাসিনা হলেন বাংলাদেশের প্রথম মহিলা যার মৃত্যুদণ্ড বা ফাঁসির সাজা হলো। অতীতে বাংলাদেশের কোনো মহিলার ফাঁসির সাজা দেওয়া হয়নি। এবার আপনাদেরকে বলবো বা এবার আসি প্রথম প্রশ্নের ক্ষেত্রে, আপিলের সুযোগ পাবেন কি হাসিনা? এক্ষেত্রে প্রসিকিউশন জানাচ্ছে শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সোমবার অর্থাৎ 17 নভেম্বর সাজা হলে তারা সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পাবেন না, কারণ তারা পলাতক। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অপরাধীকে রায় দেওয়ার 30 দিনের মধ্যে আপিল করতে হবে। আপিল করতে হলে অপরাধীকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে, আর অপরাধী যদি গ্রেপ্তার হন তাহলে আপিলের সুযোগ পাবেন তিনি। তাহলে এই সুযোগ হাতছাড়া হচ্ছে হাসিনার, এটা স্পষ্ট হলো। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, হাসিনা কি বিশেষ কোনো সুবিধা পাবেন, বিশেষ করে নারী হওয়ার জন্য? এই প্রশ্নে প্রসিকিউটর জানাচ্ছে ফৌজদারি আইনে জামিনের ক্ষেত্রে নারী, অসুস্থ, কিশোর, বালক ও শিশুদের অগ্রাধিকার রয়েছে বা অগ্রাধিকার দেওয়া হয়। তবে রায়ের ক্ষেত্রে নারীকে সাধারণ আইনেও আলাদা কোনো প্রিভিলেজ বা অগ্রাধিকার দেওয়া হয় না। ট্রাইব্যুনাল আইনেও আলাদা কোনো সুবিধা বা ছাড় নেই মহিলাদের জন্য। অপরাধের গুরুত্ব বিবেচনা করেই শাস্তি দেওয়া হয় তাদেরও। আর এক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, নারী হওয়ার জন্য হয়তো কিছুটা অগ্রাধিকার পেলেও পেতে পারেন হাসিনা, কিন্তু যে অভিযোগ তার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে সেক্ষেত্রে তার বিশেষ কোনো সুবিধা বা সুযোগ পাওয়ার সম্ভাবনা 99.9% কম। হাসিনা দেশের বাইরে থেকে বেশ কয়েকটি সাক্ষাৎকারে যদিও দাবি করেছেন জুলাই আন্দোলনে তিনি কাউকে সরাসরি হত্যার নির্দেশ দেননি, কিন্তু তার বক্তব্য ট্রাইব্যুনালে গ্রহণযোগ্য হয়নি। আর তার বক্তব্য যে গ্রহণযোগ্য হবে না সেটাও প্রত্যাশিত ছিল। সেক্ষেত্রে আইনজীবীদের বক্তব্য, হাসিনা সশরীরে আদালতে উপস্থিত হয়ে নিজের বক্তব্য জানালে সেই বক্তব্যের গ্রহণযোগ্যতা ছিল। পলাতক অবস্থায় তার বক্তব্য আদালত গ্রাহ্য করতে পারে না, কারণ অডিওতে কারচুপির একটা সম্ভাবনা থাকে। এবার প্রশ্ন হচ্ছে, যে আদালত হাসিনাকে ফাঁসির সাজা শোনালো সেই আদালতের কি কোনো বৈধতা রয়েছে? এই আদালত তো গঠিত হয়েছিল 2010 সালে, অর্থাৎ হাসিনার আমলে। তবে 2010 সালে এই আদালত গঠনের উদ্দেশ্য ছিল ভিন্ন। মুক্তিযুদ্ধের বিরোধীদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য এই আদালত তৈরি হয়। 2024-এর 5ই অগস্ট বাংলাদেশের সরকার বদলের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন কর্মসূচি পালন হয়। 2024-এর 17ই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম বিচার প্রক্রিয়া শুরু হয়। ওই দিন অর্থাৎ 17ই অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়। একই দিনে জারি করা হয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও। 2025-এর মার্চে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রাক্তন আইইজিপিকে আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল। এবছরের 12ই মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার চিফ প্রসিকিউটরের দপ্তরে
প্রতিবেদন জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনে হাসিনা সম্পর্কে বলা হয়েছে, জুলাই আন্দোলনে শেখ হাসিনাই ছিলেন মাস্টারমাইন্ড, হুকুমদাতা এবং সুপিরিয়র কমান্ডার। এরপর 1 জুন শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়। তারপর বাকিটা ঠিক কি ঘটেছে আপনাদের প্রত্যেকের জানা। এই ট্রাইব্যুনালের সঙ্গে একেবারে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে জামাত, যারা আবার হাসিনার চরম শত্রু। আর অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়ে দিয়েছে বাজেয়াপ্ত করা হবে হাসিনার সমস্ত সম্পত্তি। তবে শুধুমাত্র হাসিনা নয়, আসাদুজ্জামানেরও সমস্ত সম্পত্তি এবার বাজেয়াপ্ত করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কিন্তু কত সম্পত্তি রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর, সেটাই জানাবো। শেষ নির্বাচনের আগে বাংলাদেশের নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী হাসিনার মোট সম্পত্তির পরিমাণ 4,36,00,000 টাকা। হ্যাঁ, সেটা অবশ্যই বাংলাদেশি মুদ্রায়। ভারতীয় মুদ্রায় হিসাব করলে সেটা দাঁড়াচ্ছে 3,14,00,000 টাকা। যদিও ইউনূসের শীর্ষ কর্তাদের দাবি, হাসিনার অলিখিত সম্পত্তির পরিমাণ প্রায় 1,00,000 কোটি টাকার কাছাকাছি। যদিও এই অভিযোগ ভিত্তিহীন দাবি হাসিনা। অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সম্পত্তির লিখিত কোনো খতিয়ান পাওয়া যায়নি এখনো। তবে সম্প্রতি একটি আর্থিক তছরূপের মামলার তদন্তে নেমে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 60,55,00,000 টাকার অবৈধ সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে বলে দাবি করেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক। এবার আপনার মনে সবথেকে যে প্রশ্নটা উকি দেবে সেটা হলো, ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে ভারতকে? কি বলছে আইন? কি রয়েছে দুদেশের চুক্তিতে? বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা, আমরা প্রত্যেকেই জানি। সাজা ঘোষণার পরেই অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দিয়েছেন, হাসিনাকে ফেরাতে ফের ভারতের কাছে চিঠি দেবেন তারা। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে প্রতিবেশী দেশের মধ্যে, যেটা অবশ্যই থেকে থাকে। ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে। কোনো দেশের অন্তর্বর্তী সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে অবশ্যই আইনি দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন। প্রথমেই আপনাদেরকে বলবো বা প্রথমেই যে বিষয়টাতে নজর রাখবো, ভারত বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি, সেই চুক্তিতে কি রয়েছে। 2013 সালে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে ভারত আর বাংলাদেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে বলা হয়, আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে। ন্যূনতম তার 1 বছর জেল হতে পারে। এমন অপরাধ করে থাকলেও ওই ব্যক্তিকে কিন্তু প্রত্যর্পণ করা হবে। অপরাধে প্ররোচনা দেওয়া বা সাহায্য করা ব্যক্তিকেও প্রত্যর্পণ করা যেতে পারে বলে ওই চুক্তিতে জানানো হয়। তবে 2016 সালে ওই চুক্তি আরও সহজ করে তুলতে সংশোধন করা হয়। আর সেই সংশোধিত চুক্তিতে রয়েছে, কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না সেই দেশকে। শেখ হাসিনার বিরুদ্ধেও কিন্তু একাধিক মামলাতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সংশোধিত চুক্তি অনুসারেই তাহলে তাকে প্রত্যর্পণের আর্জি জানাতে পারবে বাংলাদেশ সরকার এবং সাজা ঘোষণার পর সেটা আরও স্পষ্ট হবে। এবার আসা যাক, ভারত কি করবে? ভারত কি হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য? বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা বলছেন না, ভারত হাসিনাকে ফেরাতে বাধ্য নয়। সোমবারের রায়ের পর বাংলাদেশে হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারেই ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে বাধ্য নয়। তাছাড়া চুক্তিতে স্পষ্টভাবে এটা বলা হয়েছে, অপরাধীর যদি কোনো রাজনৈতিক পরিচয় থাকে তাহলে তাকে প্রত্যর্পণ করা হবে না। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, বিচারের নেপথ্যে যদি সৎ উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। আর হাসিনা বারবার বলছেন ইউনূসের ষড়যন্ত্রের শিকার তিনি। তাহলে বিষয় যেটা দাঁড়াচ্ছে, হাসিনা কিন্তু বাংলাদেশে ফিরতে না চাইলে বাংলাদেশের কোনো কিছু করার থাকবে না। এমনকি ভারতও
চুক্তিতে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে সেই বিষয়গুলো সামনে রেখে বা সামনে নিয়ে এসে হাসিনাকে প্রত্যর্পণের যে দাবি বাংলাদেশ জানাবে সেটাও নস্যাৎ করতে পারে। অবশ্যই ঘটনার পরবর্তী আপডেটের জন্য নজর রাখতে হবে আর প্লাস নিউজ ডিজিটাল।